প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে হিসাব বিজ্ঞানের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, হিসাবে প্রাথমিক বই অর্থাৎ জাবেদা, আমরা জাবেদা অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ আমরা এর আগে যেটা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখেছি, এবার আমরা সেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা যায় সেটা আমরা এবার শিখব। আমাদের আজকে যে টিউটোরিয়ালটা হবে সেটা হলো সম্পূর্ণটাই জাবেদার উপর। একটা লেনদেনকে আমরা কিভাবে, যে লেনদেনের যে কমপক্ষ দুটি পক্ষ থাকে, এই পক্ষগুলোকে আমরা কিভাবে লিপিবদ্ধ করি বা লিপিবদ্ধ করতে পারবো সেটা অতি সহজে আমরা কিন্তু করতে পারবো। আমরা স্বাভাবিকভাবে জাবেদা করতে গেলে, অনেকেই জাবেদা করতে গেলে বেশ হেজিটেশনে পড়ি, একটু সমস্যা ফিল করি। সেটা হলো যে জাবেদা করতে গেলে অনেক ফর্মুলা মুখস্থ করি আমরা, অনেকেই অনেক নিয়ম কানুন যেগুলো থাকে এগুলো অনেক কিছু কি করে আয়ত্ত করি। আসলে জাবেদা কিন্তু বুঝতে পারলে অতি সহজ একটা কাজ। যে সেটা বুঝতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো হিসাবের যে 5টা শ্রেণী আছে, আমরা যেটা পাই ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব বা সম্পদ হিসাব, 5টা শ্রেণী পেয়ে থাকি। এই শ্রেণীগুলো একটা লেনদেনের মাধ্যমে, একটা আর্থিক লেনদেনের মাধ্যমে হিসাবের 5টা শ্রেণীর যে কোন কোন উপাদানকে প্রভাবিত করবে বা বৃদ্ধি করবে, হ্রাস করবে, এই বৃদ্ধি করার বা হ্রাস করার মাধ্যমে আমরা কিন্তু জাবেদার পক্ষ অতি দ্রুততার সাথে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তাই আমরা এইভাবে যদি করি, যেমন এখানে হিসাবের 5টা শ্রেণী আমরা লিখে রেখেছি। যে আমরা জানি যে এখানে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। এটা আমরা পূর্বের ভিডিও অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় কিন্তু এই ব্যাখ্যাটার মাধ্যমেই আমরা তোমাদের জাবেদা বোঝানোর চেষ্টা করেছি, বা হিসাবের যে পক্ষগুলো নির্ণয় করার পদ্ধতিগুলো তোমাদেরকে বুঝিয়েছি। এখন আমরা এই পদ্ধতির আলোকে কি করব, জাবেদা করব। এরপরে আরো 3টা যে লেনদেনের অর্থাৎ এই হিসাবের যে শ্রেণী আছে, আরো বাকি 3টা, আয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব, এরা 3টা কিন্তু সম্পদ এবং ব্যয়ের বিপরীত আচরণ, অর্থাৎ এরা বিপরীত আচরণ এদের মাধ্যমে আমরা দেখতে পাই। যেমন এখানে বলা হচ্ছে, আমরা যেমন কি বললাম, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আর এই যে বাকি যে 3টা বললাম, এই 3টা বিপরীত, অর্থাৎ এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। এইটার মাধ্যমেই আমরা কি করব, এই জাবেদাটা কিভাবে করতে হয়, কিভাবে অতি দ্রুত এবং অতি কৌশলে, সহজভাবে, একেবারেই সহজ কৌশলে আমরা কি করতে পারি, একটা লেনদেনকে জাবেদায় লিপিবদ্ধ করতে পারি, সেটাই কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে যে জাবেদাটা করাবো সেটা হলো এটা হলো রাজপুত্রা মডেল কলেজের 2020 সালের নির্বাচনী পরীক্ষায় 3 নম্বর কোশ্চেনটাতে আমরা জাবেদা করতেছি। এখানে কিন্তু সবগুলো লেনদেন দ্বারা ওরা জাবেদা করতে বলেনি, ওরা অল্প কয়েকটা লেনদেন দ্বারা জাবেদা করতে বলছে। আমরা যাতে জাবেদা শেখার স্বার্থে, আমরা যাতে জাবেদা শিখতে পারি, সেজন্য আমরা সবগুলো লেনদেন দ্বারা কি করব, জাবেদা কিভাবে করতে হয় সেটা শিখব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম লেনদেনটা যদি পড়ার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে প্রথম লেনদেনে যে 2019 সালের 1 জুলাই মিস্টার সাইদ নগদ 80,000 টাকা, 1,20,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য এবং 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। আমি এই অঙ্কটা নির্বাচন করার পেছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। এখানে আমরা স্বাভাবিকভাবে ঋণ থাকলে কিভাবে জাবেদা হয় এটা অনেকেই ভুল করে থাকি। আমরা ভ্যাট থাকলে সেই জাবেদাগুলো দিতে পারি না, অনেক সময় একটু সমস্যা হয়ে যায় লেনদেন নির্ণয় করা, কখন ভ্যাটটা ডেবিট হয়, কখন ভ্যাটটা ক্রেডিট হয়। এটা কিন্তু আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এই জন্যই আমরা এই অঙ্কটা নির্বাচন করেছি। এবং তোমাদের বাসায় যদি এই টেস্ট পেপার অর্থাৎ 2020 সালে যদি টেস্ট পেপার থেকে থাকে, বা কোথাও থেকে কোনো বন্ধু বান্ধব বা বড় ভাই যারা থাকবে এদের মাধ্যমে যদি কি করতে পারো, সংগ্রহ করতে পারো, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এবং এই লেনদেনগুলোর মাধ্যমে তোমরা কি করতে পারবে, জাবেদাগুলো আরো পরিষ্কারভাবে শিখতে পারবে। আমি তারপরেও যারা সংগ্রহ করতে পারবে না তাদের জন্য আমি লেনদেনটা বারবার পড়বো এবং সে আলোকে কিন্তু তোমাদেরকে বুঝাবো। তাহলে আমরা দেখতে পেলাম এই মিস্টার সাইদ তিনি যখন ব্যবসাটা শুরু করে তখন তিনি 2টা সম্পদ এবং একটা দায় নিয়ে ব্যবসা শুরু করেছে। তিনি যখন ব্যবসাটা শুরু করে তখন তিনি নগদ টাকা নিয়ে আসছে। তিনি যখন ব্যবসাটা শুরু করে তখন তিনি নগদ টাকার পাশাপাশি পণ্যও নিয়ে আসছে। তো তিনি দেখছে যে তার হাতে যে নগদ 80,000 টাকা আছে, এইটা দিয়ে তার ব্যবসাটা হয়তো বা সে চালাতে পারবে না, যে জন্য তিনি কি করেছে, একটা জায়গা থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে।
তা আমরা কি জানি, একটা জিনিস আগে আমরা প্রথমে আগে ঋণটাকে বোঝার চেষ্টা করি। আমরা যদি ঋণ নিই তাহলে ঋণ নিলে কি হয়, একদিকে নগদ টাকা বাড়ে, একদিকে দায় বাড়ে, তাই না? একদিকে নগদ টাকা বেড়ে যাবে, আরেকদিকে কি হবে, দায় বেড়ে যাবে। অর্থাৎ এনার তো 80,000 টাকার নগদ ছিল, তারপরও তিনি কি করেছে, আরো 1,00,000 টাকা কি করেছে, ঋণ নিয়েছে। তাহলে এনার মোট নগদ টাকার পরিমাণ কত দাঁড়ালো, 1,80,000 টাকা। তাহলে আমরা এই ঋণ নিয়ে যদি জাবেদা অর্থাৎ ঋণ নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি, তাহলে তার জাবেদাটা কি হয় সেটা একটু দেখবো। এখন দেখো, আমরা জানি যে যে সম্পদগুলো নিয়ে তিনি ব্যবসা শুরু করে সবগুলো কি হয়, ডেবিট হয়। অর্থাৎ মালিক যা যা সম্পদ ব্যবসায় দেয়, সেটা হোক নগদ টাকা, ব্যাংক জমা হোক, কিংবা আসবাবপত্র, যন্ত্রপাতি, যেটাই হোক, যে সম্পদগুলো নিয়ে তিনি ব্যবসা শুরু করে সেটা কিন্তু ডেবিট হয়, এবং এর সবগুলোর যোগফলকে কিন্তু আমরা মূলধন হিসাবে ক্রেডিট করে থাকি। তাহলে তিনি নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব ডেবিট। তিনি পণ্য নিয়ে আসছে, আমরা পণ্যকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে থাকি, তাহলে ক্রয় হিসাব ডেবিট। এরপর তিনি কি নিয়ে আসছে, ঋণ নিয়ে আসছে। তো ঋণটা হলো একদিকে নগদ টাকাকে বৃদ্ধি করবে, আমরা তো নগদানকে ডেবিট করে ফেলেছি, তাহলে তার সাথে শুধু যোগ করে দেব। আর ঋণ যেহেতু তিনি দায় হিসাবে নিয়ে আসছে, অতএব এটা দায় বাড়লে কি হয়, আমরা বলেছি দায় বাড়লে ক্রেডিট হয়, তাহলে ঋণটা ক্রেডিট হবে। আর তিনি যে দুটো সম্পদ নিয়ে আসছে, সেই দুটো সম্পদের যোগফলকে আমরা কি বলবো, মূলধন। তাহলে আমরা এবার লিখে একটু বোঝার চেষ্টা করি এটার জাবেদা কি হবে, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণটা আমি আবারও বুঝে দিচ্ছি। আমরা যেটার জাবেদা লিখতাম, আমরা জাবেদার ঘর ছাড়াই আমরা জাবেদা লিখার চেষ্টা করতেছি। তিনি কি নিয়ে আসছে, আমরা তারিখ দিলাম যে তিনি বলে 1 তারিখে নিয়ে আসছে, তাহলে আমরা লিখলাম তিনি নগদ টাকা নিয়ে আসছে, তাহলে নগদান হিসাব এটা ডেবিট, আমরা একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। তিনি কি নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে। আমরা পণ্য এবং এখানে শিক্ষার্থী আমরা মনে রাখবো, হিসাব বিজ্ঞানের যখন আমরা জাবেদা করবো, জাবেদাতে কিন্তু পণ্য, এরপর কি বলে পণ্য, তারপর মজুদ পণ্য যেটাকে আমরা বলি পণ্য, কিংবা ধার বাকি যখন আমরা এগুলো ক্রয় করব, তখন কিন্তু এই হিসাবগুলো, অর্থাৎ পণ্য নামের কিন্তু কোনো হিসাব হয় না, ঠিক আছে। পণ্য নামের কোনো হিসাব হয় না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পণ্যটা কি উদ্দেশ্যে নিয়ে আসছি, মানে কি করব, পণ্যটা কোথায় থেকে নিয়ে আসছি, ক্রয় করে, অর্থাৎ এখানে ক্রয় হিসাবে লিখবো। আমরা পণ্যটা ধরে নিলাম যে তিনি মজুদ পণ্য নিয়ে আসছে, এটা সে কি করবে, বিক্রি করবে। আমরা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই ক্রয় করি সেটাকে কিন্তু কি বলা হয়, ক্রয় বলা হয়। অর্থাৎ উদ্দেশ্য কি, বিক্রি করব। তিনি পণ্যটা কেন নিয়ে আসছে, বিক্রি করবে। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই আমরা ক্রয় করে থাকি, বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই নিয়ে আসি, সেটাকে কিন্তু আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করি। সেজন্য আমরা তিনি কি নিয়ে আসছে, পণ্য, আমরা লিখে নিচ্ছি নগদান হিসাব ডেবিট, এবং পণ্য নিয়ে আসছে, পণ্যর জন্য হলো ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। তারপরে ঋণ নিয়ে আসছে, ঋণটা হলো দায়, তো আমরা ঋণটাকে ক্রেডিটে লিখবো, ঋণ হিসাব ক্রেডিট। তিনি মূলধন নিয়ে আসছে, অর্থাৎ মূলধন হিসাবটা হলো ক্রেডিট। এখন টাকা লেখা বুঝবো, তিনি নগদ টাকা নিয়ে আসছিল কত, 80,000, এটা তার নগদ আছে। তিনি ঋণ নিয়ে আসছে কত, 1 লাখ, তাহলে তার মোট নগদ টাকার পরিমাণ কত দাঁড়ালো, 1,80,000 টাকা। তিনি পণ্য নিয়ে আসছে কত, পণ্য নিয়ে আসছে 1,20,000 টাকা, এ দুটোই ডেবিট। এরপরে ঋণ ছিল কত, 1 লাখ, ঋণটা আবার আমরা ক্রেডিটে লিখবো। এখন শিক্ষার্থী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা জানি যে জাবেদার ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ কি হয়, সমান হয়। ডেবিট পাশেও যত টাকা হয়, ক্রেডিট পাশেও তত টাকা হয়। আমরা কিন্তু এখানকার টাকাটা এখনো পাইনি, মূলধনের টাকাটা কিন্তু এখনো বের করতে পারিনি। এটা আমরা অনেক সময় বের করতে গিয়ে ছাত্রছাত্রী দ্বারা অনেকে হয়তো বা ভুল করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমার মনে হয় যে আমি এই কথার মাধ্যমে আমি যেটা বুঝাবো, তোমরা খুব দ্রুতই সেটা বুঝতে পারবা। এইটা আমরা দুইটা উপায়ে বের করতে পারি টাকাটা। আমরা একটু আগে বললাম যে জাবেদার ডেবিট এবং ক্রেডিট কি হয়, সর্বদা সমান হয়। আমি তো খুব সহজ একটা কথা বলি, সেটা হলো এই দুটো যোগ করলে কত হবে, তা আমরা যদি এই দুটো যোগ করি তাহলে কিন্তু 3 লাখ হয়। 3 লাখ থেকে যদি 1 লাখ বিয়োগ করি তাহলে কত হয়, 2 লাখ। তাহলে আমরা এই দুটো যোগ করার পরে সেই ডেবিট দুটো যোগ করে যদি ক্রেডিটটা মাইনাস করি, তাহলে যে পরিমাণ দাঁড়ায় সেটা হলো 2 লক্ষ টাকা। তাহলে আমরা খুব দ্রুত বুঝতে পারলাম, কিন্তু এটা মুখস্থ। আমি বুঝেছি যে কিভাবে 2 লক্ষ টাকা হলো। আমরা জানি মালিক যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেটাই কিন্তু মূলধন। তো মালিক কি কিনে ব্যবসা শুরু করেছিল, মালিক যখন ব্যবসা শুরু করে তখন নগদ নিয়ে আসছিল 80,000 টাকা, আর পণ্য নিয়ে আসছিল 1,20,000 টাকা। অর্থাৎ 80,000 এবং 1,20,000 এই দুই সম্পত্তির যোগফল হলো মূলধন।
তাহলে শিক্ষার্থী কিন্তু ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে গেলে আমরা কিন্তু এইভাবেই এই জাবেদাটা করে থাকবো। ঠিক আছে, এরপরে আমরা যে জাবেদাটা করব সেটা হলো 2 তারিখে বলা হচ্ছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 40,000 টাকা। কি করা হয়েছে? ব্যাংকে একটা চলতি হিসাব খোলা হয়েছে। তো ব্যাংকে কি দ্বারা হিসাব করা হয়েছে? টাকা দ্বারা। 40,000 টাকা জমা দিয়ে কিন্তু ব্যাংকে হিসাব খোলা হয়েছে। শিক্ষার্থীদের একটু ভাবতে হবে, তাহলে আমরা এই জাবেদাটা পেয়ে যাব। ব্যাংকে যদি টাকা জমা দেই তাহলে কি হয়? ব্যাংকের টাকা বেড়ে যায় এবং ব্যবসার টাকা কি হয়? কমে যায়। তাহলে আমরা জানি যে ব্যাংক হিসাবও আমাদের সম্পদ হিসাব, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিলে সেটাও আমাদের সম্পদ হয়ে থাকে, আর ব্যবসায় যে টাকা ছিল নগদ টাকা সেটাও কিন্তু সম্পদ। তাহলে কি হলো? এই হিসাবের মাধ্যমে একটা সম্পদ বৃদ্ধি পেল আর একটা সম্পদ কি হলো? হ্রাস পেল। তাহলে আমরা কি বলতেছি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে যে সম্পদটা বৃদ্ধি পেয়েছে সেটা কি হবে? ডেবিট হবে, আর যে সম্পদটা হ্রাস পেয়েছে সেটা কিন্তু ক্রেডিট হবে। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি আমরা কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, কোথাকার সম্পদ বৃদ্ধি পেয়েছে? ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়ার ফলে এই ব্যাংক নামক সম্পদটা বেড়ে গেছে, আর নগদ টাকা, ব্যবসার যে নগদ তহবিল ছিল সেই টাকাটা কিন্তু কমে গেছে। তাহলে নগদ টাকা ক্রেডিট হবে। তাহলে আমাদের জাবেদাটা কি দাঁড়ালো? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা আমরা একটু লিখি যে এরপরে আমরা যে জাবেদাটা দিতে চাচ্ছি সেটা হলো কি করা হচ্ছে? ব্যাংকে হিসাব খোলা হয়েছে, ফলে ব্যাংকের টাকা বেড়ে গেছে। আমরা জানি যে যে পক্ষের টাকা বেড়ে যায়, অর্থাৎ যে সম্পদটা বেড়ে যায় সেটা কি হয়? ডেবিট হয়। তাই ব্যাংক হিসাব ডেবিট, আর আমার নগদ টাকাটা কি হলো? কমে গেল। নগদ টাকাটা সম্পদ, এই সম্পদটা কমে গেল, ফলে সেটা কি হলো? ক্রেডিট হলো। বলে কত টাকা? তিনি ব্যাংকে জমা দিয়েছিল 40,000 টাকা। অর্থাৎ সম্পদ বৃদ্ধি, যে সম্পদটা বৃদ্ধি সেটা ডেবিট, যে সম্পদটা হ্রাস সেটা হলো ক্রেডিট। আমি কিন্তু তোমাদের এই বৃদ্ধি হ্রাসের মাধ্যমেই সবকিছুই বোঝানোর চেষ্টা করবো এবং এইটার দ্বারাই আমরা বুঝবো। আমাদের এত নিয়ম কানুন অনেক কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা শুধু এইটুকু বুঝে যত জাবেদা আছে সকল জাবেদা কিন্তু করতে পারবো, কারণ এর বাইরে কিন্তু হিসাবের আর কোনো আওতা থাকে না। সেজন্য আমরা বারবার ওইটা দিয়েই বোঝানোর চেষ্টা করতেছি, যেন আমরা 2, 4, 5টা বোঝার পরে সকল জাবেদা অতি সহজে কি করতে পারি? বুঝতে পারি। তাহলে চলে যাই পরের লেনদেনটাতে। পরের লেনদেনে বলা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। আমি কিন্তু এই লাইনটা লেখার সময় বলেছিলাম যে আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই কিনি সেটা কি? পণ্য। এই কলমটা দোকানদার যিনি, আমি যার কাছ থেকে কিনে নিয়ে আসছি, তিনি কি উদ্দেশ্যে কিনেছিল? বিক্রয়ের উদ্দেশ্যে। তো তার কাছে এটা কি ছিল? পণ্য। আর আমি এটা কি করতেছি? এটার উপযোগিতা নিঃশেষ করতেছি, এটা ব্যবহার করে এটা কি করতেছি? এর উপযোগিতা যেটা আছে সেটা আমি কি করতেছি? ব্যবহার করতেছি। তাহলে আমার উদ্দেশ্য কিন্তু কি করা? এটা ব্যবহার করা। অর্থাৎ আমার কাছে কিন্তু এটা পণ্য না, আমার কাছে এটা সম্পদ। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে কে কেনে? বিক্রয়ের উদ্দেশ্যে কেনে যিনি ব্যবসা করে, যিনি কি করে? পাইকারি বা উৎপাদনকারীর নিকট হতে বিক্রয়ের উদ্দেশ্যে কিনে নিয়ে আসে, সেটাকে আমরা বলি পণ্য। অর্থাৎ যদি কোনো লাইনে আমরা পেয়ে থাকি বিক্রয়ের উদ্দেশ্যে কি ক্রয়? আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই কিনুক সেটা কিন্তু ওই ব্যবসার কি হবে? পণ্য। তাহলে এখন বোঝো কথা, পণ্য ক্রয় করলে কি জাবেদা হয়? ক্রয় হিসাব ডেবিট। পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাবটা ডেবিট হয়। তাহলে আমরা কিন্তু আরেকটি কথা মনে রাখবো, ক্রয় হিসাব কিন্তু স্বাভাবিকভাবে সর্বদা, বলতে গেলে সর্বদাই কি হয়? ডেবিট হয়। হ্যাঁ, তবে কথা আছে এখানে, সেটা হলো ক্রয় যদি আমরা যেটাই ক্রয় করবো সেটা কি হবে? ডেবিট হবে। সেটা কি হবে? ডেবিট। তবে ক্রয়টা কিন্তু ক্রেডিটও হতে পারে। সেটা কখন? যে যখন ক্রয়কৃত পণ্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, কিন্তু এর ফলে কোনো টাকা আর ব্যবসায় আসে না বা কখনো আসার সম্ভাবনাও থাকে না, তখনই শুধু ক্রয়টা কি হয়? ক্রেডিট হয়। আমি তো তোমাদের বোঝার স্বার্থে 2-3টে উদাহরণ দিয়ে থাকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা বলতেছি বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে আমরা কি করেছি? বিনামূল্যে পণ্য বিতরণ করেছি, অর্থাৎ আমাদের পণ্যটা বিতরণ করেছি মানুষের কাছে, ভোক্তাদের কাছে, যে তারা এই পণ্যটা ব্যবহার করে যদি ভালো হয় তাহলে তার নিকটস্থ দোকান থেকে কি করবে? আমার এই পণ্যটা ক্রয় করবে। তাহলে এর ফলে আমরা কি হয়েছে? প্রচার হয়েছে, বিজ্ঞাপন হয়েছে, কিন্তু ওই ব্যক্তিরা কিন্তু আমাকে আর কখনো টাকা দেবে না। তখন আমরা বলতে পারি যে বিনামূল্যে পণ্য বিতরণ। তখন আমরা জাবেদা দিয়ে থাকি বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রয়টা ক্রেডিট হলো? ক্রয়কৃত পণ্যটা কমে গেল। এরপরে কি হয়? আগুনে বিনষ্ট পণ্য। পণ্য আগুনে পুড়ে গেছে, আমার বীমা করা নাই, আমি কোনো টাকা পাবো না, তখন আমরা বলি যে অগ্নি বিনষ্ট পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আরো কথা আছে, যেমন বলা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন।
মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নিয়ে গেছে ব্যবসা থেকে, ফলে মালিক কিন্তু পরের দিন এসে আর ব্যবসায় টাকা দেবে না, তখন আমরা জাবেদা দিয়ে থাকি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা যে 3টা উদাহরণ দিলাম, এই 3টা উদাহরণে কিন্তু কোনো জায়গাতেই অর্থাৎ কোনো লেনদেনের মাধ্যমে পরবর্তীতে আর টাকা পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ পণ্য চলে গেছে কিন্তু টাকা আর পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আমরা কি করি, ক্রয় হিসাবটাকে ক্রেডিট করে থাকি। তাছাড়া যখনই কোনো কিছু ক্রয় করব, ক্রয়কৃত অবস্থায় কখনোই কিন্তু ক্রয়টা ক্রেডিট হবে না, এটা অলওয়েজ কি হবে, ডেবিট হবে। এটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন এইটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু বিক্রয়টা আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে নির্ণয় করা। ক্রয় যদি ডেবিট হয়, বিক্রয়টা কি হবে, ক্রেডিট হবে। বিক্রয় বলতে গেলে অলওয়েজ ক্রেডিটই হয়ে থাকে, শুধু একটা মাত্র সমন্বয় জাবেদা আছে, সেই জাবেদাতে গিয়ে বিক্রয়টা কি হয়, ডেবিট হয়, যেটাকে আমরা বলি বিনা লাভে পণ্য বিক্রয় বা মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তখনই শুধু বিক্রয়টা ডেবিট হয়, ক্রয়টা ক্রেডিট হয়। যাই হোক, আমি এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, আমরা পরবর্তীতে যেন এই কথাগুলো অতি দ্রুততার সাথে কি করি, বুঝতে পারি। তাহলে এখানে উদ্দেশ্য ছিল কি, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয়। তাহলে আমরা বললাম যে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করলে এটা আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। তো ক্রয়টা অলওয়েজ বা ক্রয়টা অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ডেবিট হয়। তাহলে ক্রয় হলো ডেবিট। আর তিনি কিসে কিনেছেন, এখানে কিন্তু নগদও বলা নাই, এখানে কিন্তু চেক বলা নাই, এখানে বাকিও বলা নাই। যখন নগদও বলা নাই, চেকও বলা নাই, বাকিও বলা নাই, তখন কিন্তু এটা আমাকে নগদ মনে করতে হবে, ধরে নিতে হবে এটা আমি নগদে ক্রয় করেছি। অর্থাৎ তাহলে আমার জাবেদাটা কি দাঁড়াচ্ছে, আমি কি কিনেছি, পণ্য কিনেছি। তাহলে এটার যে তারিখ ছিল, যে এই তারিখে যে আমরা জাবেদা দিয়ে থাকি, জাবেদা হলো কি হিসাব বলে, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদান হিসাবটাকে কি করলাম, ক্রেডিট করলাম। কত টাকা, 70,000 টাকা। তাহলে আমরা এর ফলে যেটা বুঝতে পারলাম যে এই লেনদেনটা আমরা যদি কখনো পেয়ে থাকি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা, তাহলে কিন্তু আমরা অলওয়েজ এই জাবেদাটাই দেব। আমরা যেতে চাচ্ছিলাম পরের লেনদেনতে। এই পরের যেটা লেনদেন আছে, বলেছি মিস্টার রাজার নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা। কি করা হয়েছে, পণ্য বিক্রয় করা হয়েছে 60,000 টাকা। তার সাথে বলা হচ্ছে ভ্যাট ধার্য করা হলো 15%। এটাই কিন্তু ছিল সব থেকে ইম্পর্টেন্ট কথা। আমরা এই ভ্যাটটা বোঝানোর জন্যই কি করব, এটা কাজ করব। তাহলে চলো আমরা লেনদেনটা করি। তাহলে আমরা লেনদেনটা করে কি বুঝলাম, যে 60,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং এর উপর কি করা হয়েছে, 15% ভ্যাট ধার্য করা হয়েছে। তাহলে আমরা কি করেছি, পণ্যটা বিক্রয় করেছি, আমরা পণ্যটা বিক্রি করেছি 60,000 টাকা এবং তাদের কাছ থেকে 60,000 টাকা তো অবশ্যই নিয়েছি, এর পাশাপাশি 15% কি করেছি, ভ্যাট নিয়েছি। আসলে ভ্যাট কিন্তু এটা পুরোটাই সরকার পেয়ে থাকে, আর এটা যিনি ভোক্তা, যিনি পণ্যটা ক্রয় করে তিনি দিয়ে থাকে। বাকি মাঝখানে যে বিক্রেতারা থাকে তারা কিন্তু মিডলম্যান বা মধ্যস্থ হিসাবে কাজ করে থাকে। তাহলে এখন একটা জিনিস আমরা ভাবি যে এই কলমটার দাম 30 টাকা, সে এই কলমটার দাম হলো 30 টাকা, এখানে গায়ে লেখা আছে 5 টাকা ভ্যাট। তাহলে আমি যখন এই কলমটা বিক্রি করব তখন আমার ক্রেতার কাছ থেকে কত টাকা নেব, 30 টাকা প্লাস 5 টাকা, অর্থাৎ 35 টাকা নেব। আমি যে 35 টাকা নিলাম, আমি তো 35 টাকাই নগদে পেয়ে গেলাম, কিন্তু আমার 35 টাকায় কি ব্যবসার অর্থাৎ আমার টাকা না। এই 35 টাকার মধ্যে কি আছে, 30 টাকা হলো আমার, যেটা আমি বিক্রয়ের বিনিময়ে পেয়েছি, আর বাকি 5 টাকা কিন্তু ভ্যাটের বিনিময়ে পেয়েছি। তাহলে আমরা এই লেনদেনটা কিভাবে লিখবো, আমি লেনদেনটা লিখে তোমাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আমরা এই লেনদেনটা আমরা যখন পণ্য বিক্রি করি তখন কি পাই, টাকা পাই। অর্থাৎ টাকা পেলে আমাদের নগদান হিসাব কি হয়, ডেবিট হয়। তো আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট। আমরা কিন্তু আমার ক্রেতার কাছ থেকে দুইটা মাধ্যমে টাকা পেয়েছি, একটা পেয়েছি বিক্রয় বাবদ, একটা পেয়েছি ভ্যাট বাবদ। তাহলে আমরা যে মাধ্যমে টাকা পাই, যে উৎস থেকে অর্থ পাই, সেগুলো কি হয়, ক্রেডিট হয়, সেগুলো আমাদের আয়। তাহলে আমরা লিখলাম কি কি ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আরেকটা হলো ভ্যাট হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা বিক্রি করেছি কত টাকা, 60,000 টাকা, এটা ডেবিট। 60,000 এর 15% 9,000 টাকা, তাহলে এটাও ডেবিট। সরি, বিক্রয়টা কি ক্রেডিট,
আমরা এটা টাকাটা কিসে আয় হয়েছে, তা আয়টা কি হবে, ক্রেডিট হবে। এবং এর বিনিময়ে আমার যে বিক্রি করছি 60,000 টাকা, এখানে আমরা কি পেয়েছি, ভ্যাট বাবদ তাদের কাছ থেকেও কিছু টাকা পেয়েছি, তো সেটা হলো ভ্যাট হিসাব ক্রেডিট। তাহলে এই 60,000-এর 15% হলো 9,000, তো সেটাও ক্রেডিট। আর আমরা এই দুটোর যোগফল আমরা কি পেয়েছি, 60,000 টাকা বিক্রয়ের বিনিময়ে পেয়েছি, 9,000 টাকা ভ্যাটের বিনিময়ে পেয়েছি। অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু আমরা সর্বমোট 69,000 টাকা পেয়ে গেছি। অর্থাৎ জাবেদাটা কি দাঁড়ালো, নগদান হিসাব ডেবিট আমার মোট টাকা। এই টোটাল টাকা, এই মোট টাকার মধ্যে কি আছে, বিক্রয় বাবদ আছে 60,000 টাকা, ভ্যাট বাবদ আছে 9,000 টাকা। আমরা যদি বিক্রয় ভ্যাটটা বুঝতে পারি তাহলে কিন্তু ক্রয় ভ্যাটটা অতি দ্রুততার সাথে বুঝতে পারবো। এরপরে ক্রয় ভ্যাট আছে, আমরা ক্রয় ভ্যাট নিয়ে একটু আলোচনা করি। ক্রয় ভ্যাটে এখানে বলা হচ্ছে খালিদের নিকট পণ্য ক্রয়, তো খালিদের নিকট হতে পণ্য ক্রয় 60,000 টাকা, আর ভ্যাট ধার্য করা হয়েছে 15%। দুটো টাকা একই দেওয়া আছে, অর্থাৎ টাকার অ্যামাউন্ট কিন্তু এভাবেই হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন বিক্রয় করেছিলাম তখন নগদ টাকা পেয়েছিলাম, তো যখন বিক্রয় করছি তখন নগদ টাকা পেয়েছি। এখন যখন ক্রয় করবো তখন নগদ টাকাটা কি হবে, চলে যাবে। তাহলে এর কিন্তু উল্টা জাবেদা হবে। আমরা কি করতেছি, ক্রয় করেছি, তাহলে ক্রয়টা ডেবিট। এই ক্রয় করতে ভ্যাট দিচ্ছি, সেটাও আমার এক ধরনের ব্যয়, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেটাও ডেবিট। কিন্তু অর্থাৎ আমি ক্রয়কৃত পণ্য সেই মূল্যও দিলাম, ভ্যাটের মূল্যও দিলাম, তো দুইটা টাকায় আমাকে কিসে দিতে হলো, নগদে দিতে হলো। ফলে কিন্তু আমার দুইটা নগদ টাকা, অর্থাৎ দুইটা লেনদেন, দুইটা হিসাব বাবদ নগদ টাকা চলে গেল। ফলে দুইটা লেনদেনের যোগফল যেটাকে আমরা ডেবিট করব, এবং এর বিপরীত পাশে কি করব, দুইটা লেনদেনের যোগফলকে একটা নগদান হিসাব দ্বারা ক্রেডিট করব। আমরা যদি এখান থেকে একটু লেখার চেষ্টা করে, আমরা কি করেছি, ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাবটা কি হয়, ডেবিট হয়। তো আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট। কত টাকার পণ্য কিনেছি, 60,000 টাকা। এই পণ্য কিনতে গিয়ে আমরা ভ্যাট দিয়েছি কত, 60,000-এর 15%, 9,000 টাকা, এটাও ডেবিট, 9,000 টাকা। তাহলে আমি 60,000 টাকাও দিয়েছি, 9,000 টাকাও দিয়েছি। এই দুটো টাকায় আমরা কিসে দিয়েছি, নগদে দিয়েছি, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 69,000 টাকা। তাহলে এটা কিন্তু ভ্যাটের জাবেদা। আমরা ভ্যাটের জাবেদা অনেক সময় একটু ভুল করে থাকি, সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই, যে কথাগুলো স্বাভাবিকভাবে আমরা সবসময় পেয়ে থাকি। এগুলো আমরা অনেক সময় শর্টকাট, হয়তো অনেক কিছু চিন্তা করতে পারতেছি না, অল্প সময়ের মধ্যে চিন্তা করব। সেক্ষেত্রে একটা জিনিস দেখো, বিক্রয় যে পাশে আছে ভ্যাটটাও কিন্তু সেই পাশে আছে। অর্থাৎ বিক্রয় ক্রেডিট, ভ্যাটও ক্রেডিট, ক্রয়ও ডেবিট, ভ্যাটও ডেবিট। অর্থাৎ স্বাভাবিকভাবে বিক্রয় করলে টাকা আসে আর ভ্যাট বাবদও টাকা আসে, এই দুটোই ক্রেডিট হয়। আবার যদি আমরা ক্রয় করে থাকি তাহলে ক্রয় বাবদও টাকা চলে যায়, ওই ভ্যাট বাবদও টাকাটা চলে যায়। ফলে যেহেতু ওই দুটো আমার ব্যয় হয়ে যায়, সেজন্য ওই দুটোই কি হয়, ডেবিট হয়। অর্থাৎ আমরা এই লেনদেনের মাধ্যমে কি করতে পারবো, ভ্যাটগুলো কিভাবে লিপিবদ্ধ করতে হয়, হিসাবভুক্ত করতে হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এরপর আমরা পরের লেনদেনটাতে যেতে চাচ্ছি। এরপরে বলা হচ্ছে মিস্টার টনির নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। আমরা কিন্তু এই ঋণ গ্রহণ নিয়ে এই ভিডিও শুরুতেই কথা বলেছি। তো সেখানে বলেছিলাম ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করলে কি হয়, একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে কি বাড়ে, ঋণ নামক দায় বাড়ে। তো শিক্ষার্থী কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে নগদ টাকাটা কি হিসাব, সম্পদ হিসাব, আর ঋণ কি হিসাব, দায় হিসাব। তো নগদ টাকা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। আর একদিকে ঋণটা কি, দায়, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। অর্থাৎ আমরা যে জাবেদাটা দেব, তাহলে কি জাবেদা দেব, কি পেয়েছি, নগদ টাকা, তো নগদান হিসাব ডেবিট। টাকাটা কি কারণে পেলাম, কোথায় থেকে পেলাম, ঋণ বাবদ পেলাম। তো ঋণ আমার দায় হিসাব, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। অর্থাৎ আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট, আর ঋণ হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেল, সম্পদ, সেজন্য এটা ডেবিট। আর একদিকে ঋণ নামক দায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটাও দায় বৃদ্ধি পেলে আমরা কি করব, ক্রেডিট করব। আমরা 20,000 টাকা কি করেছি, ঋণ নিয়েছি। তাহলে এটাই ছিল আমাদের ঋণ গ্রহণের জাবেদা। ঋণ গ্রহণের জাবেদা কিন্তু অলওয়েজ এটাই হয়, এবং ঋণ যখন আমরা পরিশোধ করি তখন কিন্তু আর বিপরীত হয়। ঠিক আছে, তখন ঋণ হিসাবটা ডেবিট হয় আর নগদান হিসাব কি হয়, ক্রেডিট। অর্থাৎ যখন গ্রহণের জাবেদা বুঝবো তখন কিন্তু আমরা প্রদানের জাবেদাটাও বা পরিশোধের জাবেদাটাও কিন্তু পেয়ে যাব। তাহলে এরপরে আমরা
পরের লেনদেনটাতে আসবো। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো টনির নিকট ঋণ সেকে পরিশোধ করা হলো। আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে ঋণ গ্রহণ করলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন এটা পরিশোধ করব তখন তাহলে কি হবে, বিপরীত হয়ে যাবে। এবার ঋণ হিসাবটাই ডেবিট হবে এবং নগদান হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ একদিকে নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে আর একদিকে কি কমে যাচ্ছে, দায় কমে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী কিন্তু দেখো সম্পদ কমে গেলে কি হয়, সম্পদ কমে গেলে হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে কি সম্পদ কমে যাচ্ছে, নগদ টাকা, তাহলে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। আর আরেকদিকে কি হচ্ছে, দায়টা হ্রাস পাচ্ছে। তাহলে দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা জাবেদা দিতে পারি ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে যদি আমরা লেনদেনটাতে আসি, এরপরে বলা হচ্ছে চেকের মাধ্যমে আসবাবপত্র বিক্রয়। কি বিক্রি করেছি, আসবাবপত্র। আসবাবপত্র কিন্তু আমার পণ্য নয়, আসবাবপত্র আমার সম্পদ ছিল, অর্থাৎ সম্পদটা কমে যাচ্ছে। তাহলে আসবাবপত্র বিক্রয়ের ফলে একদিকে নগদ টাকা নামক সম্পদ বেড়ে যাচ্ছে আর একদিকে আসবাবপত্র নামক সম্পদটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আবার সেই একই জিনিস, সম্পদটা বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। অর্থাৎ যে সম্পদটা বৃদ্ধি পেয়েছে সেটা ডেবিট হবে আর যে সম্পদটা হ্রাস পেয়েছে সেটা কিন্তু কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে এখানে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আসবাবপত্র নামক সম্পদটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। সুতরাং নগদান হিসাব ডেবিট, আসবাবপত্রের হিসাব ক্রেডিট। এরপরে যে ভিডিওটা যে এটা আছে, লেনদেনটা আছে, সেটি হলো ব্যাংক ধার্যকৃত চার্জ 1500 টাকা। ব্যাংক কি করেছে, আমাদের লেনদেনটা সংরক্ষণ, আমাদের হিসাবটা কি করেছে, তারা সংরক্ষণ করেছে, আমাদের হিসাবটা তারা দেখাশোনা করেছে, আমাদের টাকাগুলো তারা নিরাপদে রেখেছে। এই জন্য আমাদের কাছ থেকে কি করেছে, তারা একটা চার্জ বাবদ টাকা কর্তন করেছে। এটা কিন্তু আমাদের পকেট থেকে সরাসরি নগদ টাকা চলে যাচ্ছে না, এটা আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্টে জমানো টাকা আছে সেখান থেকে কিন্তু তারা কি করতেছে, কেটে দিচ্ছে। আমরা কিন্তু ব্যাংক চার্জ বাবদ সরাসরি পকেটে নগদ টাকা দিই না, ব্যবসার নগদ টাকা পরিশোধ করি না। ব্যাংক যখন আমার চার্জ কর্তন করবে তখন তিনি আমার হিসাব থেকে কি করবে, ওই চার্জ বাবদ যে টাকাটা সেটা কি করবে, কেটে রেখে দেবে এবং আমাকে হয়তো বা লেনদেনের মাধ্যমে আমাকে হেঁটে যে জানাবে যে এই হিসাবের মাধ্যমে যে হিসাবের যে চার্জ বাবদ যে খরচ সেটা কর্তন করা হয়েছে। ফলে আমার একদিকে কি হবে, ব্যাংকের জমানো টাকা কমে যাবে আর একদিকে একটা ব্যয় বেড়ে যাবে। কি ব্যয়, ব্যাংক চার্জ। তো আমরা কি জানি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর নগদ টাকা আর ব্যাংকের যে টাকাটা সেটা কি হলো, কমে গেল। ফলে ব্যাংক হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা ব্যাংক চার্জের জাবেদা কি করতে পারি, একদিকে ব্যয় বৃদ্ধি, একদিকে সম্পদ হ্রাস। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। অর্থাৎ ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।